প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা বিশেষ কোনো বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। নিউজ ইনসাইট অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। সম্ভাবনার বাংলাদেশের জন্ম ৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। একদিকে অস্ত্র আর অন্যদিকে আত্মবিশ্বাস, এই দিয়েই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা। সেই স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আজ আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আর আছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, তারাও আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন। সম্প্রতি পাকিস্তান ১৯৭১-এর গণহত্যার দায় অস্বীকার করেছে, পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা ও মুজাহিদের ফাঁসিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। এসব নিয়ে আজ আমরা কথা বলবো প্রধান অতিথির সাথে। এছাড়াও কথা বলবো ১৯৭১-এর গাজীপুরে যিনি পাকিস্তানি হানাদার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সেই যোদ্ধার সাথে। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনাদের একটি বাহিনী যে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং গাজীপুরে সেই সময়কার স্মৃতির কথা জানতে চাইব। একটু পেছন থেকে বলতে হবে, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ১৯৬২ সাল থেকেই একটা নিউক্লিয়াস গঠন করে, যার উদ্দেশ্য ছিল সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করা। সেই আলোকে ছাত্রলীগের একটা নিউক্লিয়াস ছিল, যার সাথে আমি জড়িত হয়েছিলাম ১৯৬৬ সালে। আর একইভাবে সেনাবাহিনীতেও একটা নিউক্লিয়াস ছিল। আপনারা লক্ষ্য করলে দেখবেন ইতিহাসের দিকে যে আগরতলার ষড়যন্ত্র মামলায় যে ৩৬ জন আসামি ছিল, তার বোধহয় ২৭-২৮ জনই সেনাবাহিনীর সদস্য ছিল। অর্থাৎ সেনাবাহিনীর মধ্যেও বঙ্গবন্ধুর নির্দেশে সংগঠিত হচ্ছিল যে কীভাবে পরবর্তীতে তারা সংগঠিত হয়ে পাক হানাদার বাহিনীদেরকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করতে পারে। তাই এই স্বাধীনতার পরিকল্পনা এবং প্রচেষ্টা পূর্ব থেকেই চলছিল। মার্চ মাসের ১৭ তারিখে বঙ্গবন্ধুর জন্মদিনে লক্ষ লক্ষ লোক তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আমরা যখন দাঁড়িয়েছিলাম সন্ধ্যার পরে সবাই চলে যাওয়ার পর, তিনি জানতে চাইলেন আমরা কিছু বলবো কিনা। তৎকালীন যে আমাদের নেতা, পরবর্তীকালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন জনাব শামসুল হক সাহেব, মরহুম হাবিবুল্লাহ এবং আমি বললাম যে আমাদের কাছে একটা সংবাদ আমরা পাচ্ছি যে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ব্রিগেডিয়ার জাহানজেব, জিওসি ছিলেন তিনি তখন, যে তার নেতৃত্বে একদল সেনাবাহিনী যাবে তৎকালীন জয়দেবপুরে অবস্থানরত, যেটা আজকে জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যান্টনমেন্ট ছিল। যে সেই ক্যান্টনমেন্টে যাচ্ছে, সেখানকার 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র নিয়ে আসার জন্য অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছিল যে ঢাকা কেন্দ্রীয় যে ঢাকা ক্যান্টনমেন্টে তাদের অস্ত্রের ঘাটতি পড়েছে, সেই জন্য তারা সেখান থেকে অস্ত্র নিয়ে আসবে। বঙ্গবন্ধুকে জানতে চাইলাম যে আমরা কি করব। তিনি খুব জোরে এত জোরে ধমক দিচ্ছেন যে আজও সে মনে হলে হৃৎকম্পন হওয়ার মতো। তারপর একটু পায়চারি করে বললেন, আমাকে কি এখনও বলে দিতে হবে কি করতে হবে? তারপর একটু ইংরেজিতে বললেন, ইউ মাস্ট রেজিস্ট অ্যাট দি কস্ট অফ এনিথিং। যে কোনো মূল্যে পাক বাহিনীকে এটা প্রতিরোধ করার জন্য তিনি নির্দেশ দিলেন। আমরা চলে যাই, গিয়ে প্রস্তুতিতে থাকি। ১৯শে মার্চ ব্রিগেডিয়ার জাহানজেবের নেতৃত্বে যখন জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ডিসআর্ম করার জন্য, নিরস্ত্র করার জন্য যখন তারা গিয়েছিল, এই সংবাদ পেয়ে আমরা ওই দিন শুক্রবার ছিল, জুম্মার দিন, জুম্মার পরে হাজার হাজার লোক চারিদিক থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে সব রাস্তাঘাট প্রতিরোধ করে এবং গাজীপুরের রেলগেটে বিরাট ব্যারিকেড সৃষ্টি করে জয়দেবপুর থেকে চৌরাস্তা আসার পথে প্রায় 9টা খুব শক্ত ব্যারিকেড তৈরি করা হয়।
তখন এই টাঙ্গাইল থেকে রেশনের মালামাল নিয়ে একটা কনভয় জয়দেবপুরের দিকে আসছিল। তাদেরকে আমরা প্রতিরোধ করি এবং বাঙালি সৈন্যদের কাছ থেকে আমরা 5টা চাইনিজ অটোমেটিক রাইফেল নিয়ে এবং লোকজনের যে সমস্ত দেশি বন্দুক কার্তুজ এনেছিল সেই সমস্ত সহকারে আমরা জয়দেবপুর বাজারে বর্তমানে যেটা কেন্দ্রীয় মসজিদ তার ছাদের উপরে অবস্থান নিয়ে যখন ব্রিগেডিয়ার জাহানজেব রাজবাড়ির দিক থেকে আসছিল, তারা কতজন সৈন্য ছিল? তাদের তো সৈন্য সংখ্যা ছিল ধরেন তার সাথে গিয়েছিল প্রায় 150-র মতো, আর ওই ইউনিটে তো প্রায় 1100-র মতো সৈন্য থাকতো। আর আপনাদের কাছে 5টা মাত্র কাটা রাইফেল, মানে চাইনিজ রাইফেল, এছাড়া দেশি বন্দুক ছিল 8-10টা। এটা দিয়েই, কারণ তখনকার যুদ্ধের হিসাব যদি মিলান তাহলে মিলবে না। অর্থাৎ আমরা দেশপ্রেমে এতই অন্ধ ছিলাম, কার কি সামরিক শক্তি সেটা আমরা বিবেচনায় নিই। আমরা মনে করেছি যে এইটা দিয়েই করা সম্ভব এবং তাদের উপর আমরা মানে গুলি ছুটতে থাকি। এভাবেই যুদ্ধের সূচনা হয়। সঙ্গত কারণেই এই পাক বাহিনীর বিরাট বাহিনীর সামনে আমাদের টিকে থাকা এটা সম্ভব ছিল না। আমরা বাধ্য হয়েই প্রায় ঘণ্টাখানেক পরে আমরা পিছিয়ে যেতে বাধ্য হই। স্যার, এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসবো যে আপনি জানেন যে সম্প্রতি পাকিস্তান আমাদের 71-এর গণহত্যার দায়কে অস্বীকার করেছে। তো এই বিষয়ে বাংলাদেশের অবস্থানটা কি এখন? এত বড় একটা ঐতিহাসিক জলজ্জন্ত ঘটনা, সমস্ত চিত্র সারা পৃথিবীর কাছে ধারণ করা আছে। সেই যেটা গণহত্যা, সেটা যদি একজন এখন দায় অস্বীকার করে, তো ইতিহাস তো মিথ্যা হয়ে যেতে পারে না। এরা সবসময় মিথ্যাচার করে এসছে। মিথ্যাচার করাটাই হচ্ছে তাদের রাজনৈতিক সম্বল এবং সেই ধারাবাহিকতায় এবং সেই ঐতিহ্যকে নিয়ে ধরে রেখেই তারা এত বড় মিথ্যা কথা বলেছে। কারণ সারা পৃথিবীর মানুষ জানে আমাদের মহান মুক্তিযুদ্ধে 9 মাসে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষের অধিক মা বোন পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল। এটা সর্বজন বিদিত। এখন যদি এর দায় তারা অস্বীকার করে, সেটা ইতিহাসের বিকৃতি ছাড়া বা ইতিহাসকে অস্বীকার করা ছাড়া অন্য কিছু নয়। তাদের হঠাৎ করে এই ধরনের কৌশল হবার কারণটা কি? কেনই তারা পলিটিক্যালি মানে অর্থাৎ কূটনৈতিকভাবে এই ধরনের মেসেজ থ্রু করতেছে? আমার মনে হয় 1971 সালে তারা একটা যুদ্ধে পরাজিত হয়েছিল। এবছর তারা তাদের এই কথা ঘোষণার দ্বারা এবং ওই সাকা চৌধুরী মুজাহিদের এদের পক্ষ অবলম্বন করে তাদের যে বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে এবার তারা সারা পৃথিবীর কাছে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে আশা করি বিশ্ববাসী মনে করছেন। যুদ্ধে হয়েছিল, 71 সালে যুদ্ধে পরাজিত হয়েছিল, এবার তারা কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে এই মিথ্যাচার করে। যেহেতু আমাদের কাছে সব ধরনের, এবং এই প্রমাণ তো শুধু এই দেশে না, সারা বিশ্ব জানে যে। আচ্ছা, এখন আমরা ঠিক জানতে চাইবো যে পাকিস্তানের সাথে আমাদের এখন সম্পর্কের যে জায়গাটা, এটা কি স্বাভাবিক থাকবে নাকি আমাদের দিক থেকে কোনো কি পদক্ষেপ আমরা নিব না এই ধরনের একটা মিথ্যাচার করার কারণে? নিশ্চয়ই এই সমস্ত মিথ্যাচারের প্রতিবাদ করা হবে এবং বিভিন্ন মানুষের, জনগণের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে দাবি উঠছে যে তারা যদি তাদের এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করে, এইভাবেই যদি মিথ্যাচার করে যায়, তাহলে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যায় কিনা সরকার অবশ্যই এটা গভীরভাবে ভেবে দেখবে। তাদেরকে আমরা তাহলে আর কতদিন সময় দেব? তারা দুঃখ প্রকাশ করবে কিনা, এটার জন্য সরকারের কি কোনো ভাবনা আছে যে আমরা এই পর্যন্ত সময় দিব বা এই পর্যন্ত দিব না? এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারেন একমাত্র সরকার প্রধান। তিনি ভাববেন, তারপর এটা হয়তো মন্ত্রিসভায় আলোচনা হবে। কিন্তু এককভাবে সিদ্ধান্তমূলক কোনো বক্তব্য আমার পক্ষে দেওয়া এটা এখতিয়ার বহির্ভূত নয়। তাহলে আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে পাকিস্তান যদি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ না করে, তাহলে তাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। খুব বেশি সম্ভাবনা থাকবে, তখন ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা হয়ে যাবে। কারণ এইরকম মিথ্যাচারের পরে তাদের সাথে কূটনৈতিক যে শিষ্টাচার বিবর্জিত কাজ যদি বারবারই করে
মানে তারা চালিয়ে যেতে থাকে, তা কীভাবে বলেন যে সম্পর্ক রাখা যায়? আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, প্রতিবারই যদি আমাদের এই সার্বভৌমত্বের উপর কটাক্ষ করে বক্তব্য আসে, সেটা তো এদেশের এই যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে সেই বীরের জাতি তো এটা মানতে পারে না। স্যার, আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসবো যে বিজয়ের মাস, এখন আপনারা আপনাদের মন্ত্রণালয় থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? বিজয়ের মাসে প্রথমত তো 16ই ডিসেম্বর আমরা প্রতি উপজেলা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা বা সঙ্গীত প্রতিযোগিতা ইত্যাদি হবে। এছাড়া ডিসপ্লে হবে প্রতি উপজেলায়, জেলা পর্যায়েও তাই। আমাদের এই জাতীয় কর্মসূচি আমরা পত্র পত্রিকা মানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অবশ্যই খুব দু একদিনের মধ্যে আমরা প্রচার করব। আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর মুক্তিযোদ্ধাদের এবং কল্যাণে আপনি কি কি নতুন পদক্ষেপ নিয়েছেন সেটা জানতে চাইব। আমরা ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের ভাতা, আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন 3000 ছিল। এই 2 বছরের মধ্যে সেটা আজকে পর্যন্ত 8000 পাচ্ছে। আগামী বছর থেকে মানে আশা করছি জানুয়ারি মাস থেকে 10,000 টাকা করে পাবেন, এবং পরবর্তী সময় থেকে 2টা ঈদেই বা উৎসবে বোনাস পাবেন মুক্তিযোদ্ধারা। ইতিমধ্যে স্বাস্থ্যসেবা এবছর কেবলমাত্র যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের বিনা পয়সায় চিকিৎসার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থবছর থেকে সম্পূর্ণরূপে বিনা পয়সায় যাতে সমস্ত মুক্তিযোদ্ধাদের সব রকমের চিকিৎসা করা হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর আমরা, এটা তো গেজেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা, অর্থাৎ যাদের সার্টিফিকেট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সে সমস্ত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে। জি, আপনি চিকিৎসার কথা বললেন যে সারা দেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে, আর কি কি ব্যবস্থা আছে? বাসস্থানের ব্যবস্থা আমরা করব এবছর 5 ভাগ, অর্থাৎ এবছর আমরা 10,000 বাসস্থান আমরা নির্মাণ করব, মাল্টি স্টোরি, অর্থাৎ প্রায় 1000 স্কোয়ার ফিট করে। 90 ভাগ কাজই আমাদের সমাপ্ত হয়ে গেছে সারা বাংলাদেশে। তারপর আমাদের মন্ত্রণালয় যেটা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে। 50 বছর 100 বছর পরেও যে কোনো একটা মানুষ এটা দেখলেই যেন বুঝতে পারে যে একটা মুক্তিযোদ্ধার কবর। তাছাড়া আমরা এই যে বিভিন্ন তো বৃত্তি, বঙ্গবন্ধুর নামে বৃত্তি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য পাঠ্যপুস্তকে একদিকে মুক্তিযুদ্ধের গৌরবগাথা যেমন আমরা অন্তর্ভুক্ত করতে চাই, একই সাথে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা মহান মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধ অপরাধ করেছিল তাদের যে ঘৃণ্য ভূমিকা ছিল সেটাও পাঠ্যপুস্তকে থাকবে। এই কারণে যে ভবিষ্যৎ বংশধর যেন এটা মূল্যায়ন করতে পারে কাদের ভূমিকা কী ছিল, ভালোটা কী ছিল বা মন্দটা কী ছিল। এটা যেন তারা, আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর 29 বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কারণে মানুষ ভুল ইতিহাস শিখেছে, জেনেছে। কাজে সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই সঠিক ইতিহাসগুলো সন্নিবেশিত করব পাঠ্যপুস্তকে। এমনিভাবে আমরা মুক্তিযোদ্ধাদের, দেশের যে গর্বিত সন্তান, তাদের যে পরিচয়পত্র সেটা তারা খুব পাবে, এবং সেটা ডিজিটাল পদ্ধতির 8 ধরনের বারকোড ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের টাকা নকল করা সম্ভব, কিন্তু একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জাল করা যাবে না। সেরকম মানে সিকিউরিটি গুলো নিশ্চিত করেই সেগুলো তৈরি করা হচ্ছে। আমি আবারও আপনার কাছে আসব। ফিরে এলাম নিউজ ইনসাইটে। স্যার, আপনি একটি বিষয়ে কথা বলছিলেন, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হওয়ার মতো কি কোনো ঘটনা হয়েছে এখন পর্যন্ত? এটা এত ন্যাক্কারজনকভাবে হয়েছে, যেমন জিয়াউর রহমান সাহেব উনি 27শে মার্চ কালুটগা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠ করেছেন, বলেছেন, আই মেজর জিয়া, I hereby declare the independence Bangladesh on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তিনি ছিলেন তৃতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তি এটা পাঠ করেন হান্নান, এম এ হান্নান,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তৎকালে। তারপরে আবুল কাশেম সন্দীপ পাঠ করেন এবং তিনি ছিলেন তৃতীয় মানে পাঠক। এটাকে বলা হয়েছে যে 4 ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়েছে। এরকম কত ইতিহাসের বিকৃতি, যেমন ধরেন আজকে যদি আপনার এই যে শিশু পার্কের কথা বলেন, সরোয়ার্দী উদ্যানে যে জায়গাটায় বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন, যে জায়গায় পাক হানাদার বাহিনী আমাদের মুক্তিযোদ্ধার কাছে আত্মসমর্পণ করেছিলেন, সেই জায়গাতে শিশু পার্ক করেছে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যেন আর ওই সমস্ত কাহিনী না শুনে। তবে সেটা আমরা আবার এই শিশু পার্কটা পিছিয়ে দিয়ে সেগুলো সংরক্ষণ করে এটা যেন আবার তাদের জন্য বুমেরাং হয়, শিশুরা এসে শুধু তা দেখবে না। আমরা সোহরাওয়ার্দী উদ্যানকে মুক্তিযুদ্ধের অন্যতম সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যেই সেখানে স্বাধীনতা স্তম্ভ করেছি, আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম করে হয়েছে এবং এই বছরও 3য় ফেজে ওটাকে পরিপূর্ণভাবে যে একটা আন্তর্জাতিক মানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মানে যেভাবে সংরক্ষণ করা হয় আমরা সেই মানে এই সোহরাওয়ার্দী উদ্যানকে সংরক্ষণ করব, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, সেই কাজ চলছে। আমরা আবারও আপনার কাছে আসব। এবার আমরা শিক্ষার্থীদের কাছে চলে যাব। আমরা আপনার কাছে জানতে চাইব যে প্রধান অতিথির কাছে কোনো প্রশ্ন আছে কিনা। ধন্যবাদ। আমার নাম তাসমিয়া মারজান শবনম। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একজন ছাত্রী। আমার ডিপার্টমেন্ট বিবিএ। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি রইল সেটি হচ্ছে যে আমাদের বাংলা ভাষা একটি আমাদের মাতৃভাষা এবং সেটি আমাদের প্রাণ, কিন্তু এই ভাষাটি এখনও সর্বস্তরে সব জায়গায় পৌঁছায়নি। তার পদক্ষেপ কি? এবং আমাদের কাছে যে আপনারা মুক্তিযোদ্ধার যে তালিকাটা দিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধারা কি সেই সঠিক মর্যাদা এখনও পেয়েছে? উত্তরটি দিবেন, ধন্যবাদ। প্রথমত, বাংলা ভাষার এটা বিরাট সমৃদ্ধ ভাষা, আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা। আমাদের সংবিধানও লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত কাজকর্ম সব বাংলা ভাষায় হবে, যেগুলো আভ্যন্তরীণ, আন্তর্জাতিক ক্ষেত্রে তো নয়, আভ্যন্তরীণ ক্ষেত্রে। বিশেষ করে আদালতের কার্যক্রম এখনও ইংরেজিতে চলে, অন্যগুলোতে প্রায় মোটামুটি আপনার বলতে পারেন যে 90% বাংলায় চলে, খুবই কম জায়গায় ইংরেজির প্রচলন আছে। তা আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান বিচারপতিকে, তিনি ঘোষণা করেছেন যে তা উচ্চ আদালতেও ওনারা বাংলা ভাষা পরিপূর্ণভাবে প্রবর্তন করবেন। এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে এটা অবশ্যই দুঃখজনক যে ৪৫ বছর পরেও আমরা আমাদের মাতৃভাষাকে পরিপূর্ণভাবে সরকারি ভাষায় পরিণত করতে পারি না। অবশ্যই এটা আমি বলবো যে এই ব্যর্থতা আমাদের। এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। আপনারা প্রধান অতিথিদের কাছে প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। আমি আশিক আল ইমরান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্ট। স্যারের কাছে আমার প্রশ্ন ছিল যে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা এখনও সরকারি গেজেট প্রাপ্ত হয় নাই এবং তারা অসহায়ভাবে জীবনযাপন করছে। আপনি এবং আপনার সরকার ভবিষ্যতে এদের নিয়ে কি পরিকল্পনা? দেখেন, যে ৪৪ বছর পরেও যদি কেউ আবেদন করে না থাকেন, কারণ আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছে জানেন যে মুক্তিযুদ্ধের সময় তখন একেবারে পরিপূর্ণভাবে একটা মানে এস্টাবলিশড একটা প্রশাসন থাকে না। প্রশাসন থাকে যে সব কিছুই ঠিক মতো সংরক্ষণ করবে, দালিলিক, সেগুলো অনেক ক্ষেত্রে ঘাটতি আছে। সেই জন্য মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছে বারবার যে নিজেকেই একটা ফর্ম দিয়ে যে সে কোথায় কিভাবে যুদ্ধ করেছে দেওয়ার জন্য। সেটা আমরা নিয়েছি, যাচাই বাছাই করেই তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে আমরা যারা বাদ পড়েছে, আমরা গত নভেম্বর পর্যন্ত আমরা সময় দিয়ে আবারও তাদেরকে নোটিশ করেছি, সারা জাতিকে বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রচার করেছি আবেদন করার জন্য প্রেসক্রাইব ফর্মে অনলাইনে। যারা অনলাইনে আবেদন করেছে সেটা খুব দ্রুতই যাচাই বাছাই করে তালিকাটা পরিপূর্ণ করা হবে এবং খুব এটা একটা আদালতে আবার একজন স্টে অর্ডার হয়েছে, স্টে অর্ডার থাকার কারণে আমাদের যাচাই বাছাইটা এই মুহূর্ত পর্যন্ত স্থগিত আছে। সামনের তারিখে আমরা আশা করি
পরবর্তী তারিখে আদালতের কাছে আমরা যে সমস্ত মিথ্যা অভিযোগ দিয়েছিল তার যথাযথ দালিলিক প্রমাণসহ উপস্থাপন করেছি। আমরা আশা করি যে আদালতের রায় সত্যের পক্ষেই আসবে, তারপরে আমরা যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। আপনারা এরই মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে যে আপনারা যাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং পরেই দেখা গেছে তারা ভুয়া মুক্তিযোদ্ধা, এবং আপনাদের মন্ত্রণালয় কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। তো সামনে জানতে চাইবো যে সামনের দিনেও এরকম কোনো ঘটনা ঘটবে এটা চলমান প্রক্রিয়া। অবশ্য যারা খুব উচ্চ পদে আছে তাদের নাম পত্রপত্রিকা এসে জানেন না। আমি দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই প্রায় আমরা 1200-এর অধিক এরকম মুক্তিযোদ্ধা যারা ভুল তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছিল তাদেরকে বাদ দিয়েছি। এখনও হাজার হাজার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ আছে, তবে সেটা অভিযুক্ত প্রমাণ করার জন্য আপনার একটা তদন্ত কমিটি করতে হয়। তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরেই বাদ দেওয়া যায় না, মানে আরবিট্রারিলি, অর্থাৎ একতরফাভাবে এটা বাদ দেওয়া যায় না। কাজেই যাদের বিরুদ্ধে তারা সঠিক মুক্তিযোদ্ধা নন, অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া অভিযোগ পেলে আমরা তদন্তের মাধ্যমে সেগুলো বাদ দিচ্ছি। চলমান, ভবিষ্যতেও যদি কেউ এটা মানে আবেদন করেন নিশ্চয়ই তারা বাদ করবেন। আমরা পরের প্রশ্ন চলে যাব, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমি মবিনা ইসলাম ঐশী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিবিএ ডিপার্টমেন্ট থেকে বলছি। স্যারের কাছে আমার প্রশ্নটা হলো, প্রতি বছর বাজেটে একটি খাত বরাদ্দ করা হয়েছে যে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ফেস্টিনেট নামে সামাজিক নিরাপত্তার জন্য যে খাতটা বরাদ্দ করা হয়েছে, সেই খাতে মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের জন্য তাদের সামাজিক নিরাপত্তার জন্য কোনো কিছু বরাদ্দ করা হয়েছে কিনা, এবং তা করা হলে কতটুকু? ভবিষ্যতে কি এই খাত আরও বরাদ্দ করে আরও বাড়ানো হবে, এমন কি কোনো পরিকল্পনা আছে? সামাজিক নিরাপত্তার জন্য সরকার গভীরভাবে ভাবছে এবং দিন দিন সেটাকে আর উন্নততর সেবা দেওয়ার জন্য। আমরা এটাও জানি যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার যে কোনো একজন সন্তানকেও মানে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে সন্তানরাও পাবেন। হ্যাঁ, আমরা সেটাও জেনেছি যে মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে তার ঠিক অনেকগুলো সন্তান মধ্যে আপনারা যে কোনো একজন সন্তানকেও না, আমরা সবাইকে দিব, একজনকে যদি তারা অথরাইজ করে নিতে পারে ভালো, না হয় মানে ইসলামিক আইন মতো সে ইসলাম ধর্মাবলম্বী হলে বা হিন্দু মুক্তিযোদ্ধা হলে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে তার উত্তরাধিকার আইনে যেভাবে যেটুকু অংশ প্রাপ্য সেটুকু অংশ পাবে। এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসবো, বীরাঙ্গনাদের বিষয় নিয়ে। আমরা এরই মধ্যে দেখেছি যে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা স্বীকৃতি দিয়েছেন। আমরা জানতে চাইবো যে একজন মুক্তিযোদ্ধা যে ধরনের অসচ্ছল মুক্তিযোদ্ধা যে ধরনের সুযোগ সুবিধা পায়, একজন বীরাঙ্গনা অসচ্ছল হলে তাকেও কি সেই ধরনের সুযোগ সুবিধার মধ্যে আনা হবে কিনা? আচ্ছা, ভাতা পায় সবাই, আর অসচ্ছল হলে কতগুলো বিশেষ পায়, যেমন বাড়িঘর বা রাষ্ট্রীয় আরও কিছু আর্থিক সুযোগ সুবিধা। বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধা হিসাবে যা যা সুবিধা অন্যরা পায়, মানে এর মধ্যে কোনো বৈষম্য থাকবে না, একই ধরনের সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধা হিসেবে। তার কারণ সে যেহেতু মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি, জাতি বরণ করে নিয়েছে, তাই কোনো বৈষম্য থাকবে না, একই হারে পাবেন। আর আরেকটি বিষয় যে সামনের দিনগুলোতে কি বীরাঙ্গনাদের আরও কোনো তালিকা কি প্রকাশ করার কোনো? হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো আমরা শুরু করেছি। তারপরও আপনারা আমাদের সামাজিক প্রেক্ষাপট জানেন যে এখন এই 44 বছর অনেকে তার সন্তানাদি বিয়ে শাদী দিয়েছে, আমাদের বিয়ে চেয়েছে, এখন অনেকেই আর এটা প্রকাশ করতে অনিচ্ছুক। আমরা আমাদের সেই সমস্ত গর্বিতা মমতাময়ী মায়েদের বোনেদের আশ্বস্ত করেছি যে আমরা তালিকা এখন করলেও হয়তো আগামী 30 বছর পর্যন্ত সেটা প্রকাশ করব না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার জন্য নামের প্রয়োজন হবে, কারা এতটুকু ত্যাগ স্বীকার করেছে, সেই জন্য আমরা তালিকা করে রাখবো। ভাতা বা সুযোগ সুবিধা নিতে যারা চান, যারা নাম প্রকাশের আপত্তি থাকবে না, শুধু তাদেরটা এখন গেজেট করা হবে। আর এবার একটা ভিন্ন প্রসঙ্গে আবারও আসবো, মুজিব বাহিনী যারা প্রধান ছিলেন সেই সময় তাদেরকে আলাদাভাবে কোনো খেতাব দেওয়ার কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এই মুহূর্ত পর্যন্ত
কোনো খেতাব দেওয়া হয়নি। তবে মুক্তিযোদ্ধাদের একটা বিরাট অংশেরই দীর্ঘদিন যাবৎ দাবি যে 1971 সালে যাদেরকে খেতাব দিয়েছে তাদেরকে যথাযথভাবে দিয়েছে। কারণ এই জন্য আমি বলবো যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে যাদের বীরত্বপূর্ণ গৌরবোজ্জ্বল ভূমিকা আছে তারা সরকারকে যেন অবহিত করে, অর্থাৎ একটা খেতাব দেওয়ার জন্য একটা কমিটি ছিল, কমিটি বরাবর যেন আবেদন করে। আমরা যারা সিভিলিয়ান ছিলাম, বেসামরিক বাহিনীর মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা এগুলো তত গুরুত্ব তখন উপলব্ধি করি নাই, বা আমরা কোথায় কী করেছি এই সমস্ত রেকর্ড ওইভাবে সংরক্ষণ করি নাই, এবং আমরা সেগুলোর জন্য আবেদনও করিনি। যার ফলে যারা আবেদন করেছে, এবং বিশেষ করে সেনাবাহিনীর লোকে আবেদন করেছে, কারণ তারা অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স, তাদের রেকর্ডপত্র সব আপডেট থাকে, সেই জন্য তারা সেই সময় আবেদন করেছে, তারা খেতাব পেয়েছে। কারণ এখন খেতাব দেখলে মনে হবে যেটা বোধহয় একটা মানে শুধু এটা যে একটা জনযুদ্ধ হয়েছিল, অনেক সময় এটা অনেকে বিভ্রান্ত হতে পারে, বোধহয় এটা শুধু সৈন্যরা, সেনাবাহিনীর লোকেরাই বোধহয় মহান মুক্তিযুদ্ধ করেছিল। কারণ এখানে বৈষম্য হয়েছে, তো কারো সরকারের কোনো ব্যর্থতার কারণে নয়, এটা আমরা এই ইতিহাসগুলো চেয়েছিল সরকার জানতে, আমরা সঠিক সময়ে জানাই নাই বলে হয়েছে। তবে নতুনভাবে আবার একটা সুযোগ দেওয়ার জন্য দাবি এবং বিভিন্ন মহল থেকে আসছে। সরকার আশা করি এটা গুরুত্ব সহকারে ভবিষ্যতে বিবেচনা করবেন। আবারও আপনার কাছে ফিরে আসবো। আবারও ফিরে এলাম নিউজ ইনসাইডে। স্যার, একটু আগে কথা বলছিলাম আমরা, তো সেই বিষয়ের জের ধরেই আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা যেমন সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জন্য আবেদন করার কথা বলছেন, এবং আপনারা অনেক ধরনের প্রসেস অলরেডি করছেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে। তো আপনি আপনার মন্ত্রণালয় থেকে সেই মুক্তিযুদ্ধের সময়ে যারা এই দেশকে যারা চায়নি, যাদেরকে আমরা অলরেডি দেখছি ওয়ার ট্রাইব্যুনালে যারা অনেক বড় বড় ব্যক্তিদের বিচার হচ্ছে, তো স্থানীয়ভাবে অনেকে যারা মানে অর্থাৎ এই দেশকে যারা চায়নি তাদের খুঁজে বের করার তালিকা হবে কিনা আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি। মহান সংসদে আমি এটা বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধ তালিকা সম্পূর্ণ হওয়ার পরেই আমরা সে সময় রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর যারা সক্রিয়ভাবে এই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মা বোনদের উপর অত্যাচার করেছিল, বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল, লুটপাট করেছিল, হত্যা করেছিল, তাদের তালিকা আমরা ইনশাল্লাহ প্রকাশ করব। হ্যাঁ, আমরা জেনেছি যে তো এই মানে এটা কবে নাগাদ শুরু হতে পারে? এটার কাগজপত্র আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল, কারণ তার একটা ভাতা পেত, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সমস্ত। কিন্তু এই মুজাহিদিরা ক্ষমতা আসার পরে অর্থাৎ 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমস্ত কাগজ গায়েব করে ফেলা হয়েছে। কে বা কারা এগুলো এখন কোনো কিছুই নেই। আমি বারবার পত্র লিখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ হয়েছে। এখন সেগুলো তাদের ওই যে 5 বছর ক্ষমতায় ছিল এই যুদ্ধাপরাধীরা, তখন তারা তো অত্যন্ত দূরদর্শী, তারা খুব সুকৌশলে সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে আর কি, অর্থাৎ সেগুলো সরিয়ে ফেলেছে, হয়তো পুড়িয়ে ফেলে থাকতে পারে। এগুলোর সংখ্যা কেমন হতে পারে এই নথির? না, সেইগুলোর সংখ্যা এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে আমরা আমাদের প্রশাসনকে, বিভিন্ন থানাকে এবং মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কাউন্সিলকে আমরা অনুরোধ পাঠাচ্ছি খুব দ্রুতই তালিকাটা মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেলেই যে এদের তালিকাও করার জন্য। সেখানে একটা আশঙ্কা থাকে, অনেকে হয়তো কারোর নাম আত্মীয়তার কারণে বা ভুলে গিয়েছে বাদ যাবে, আবার কারোর নাম হয়তো আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে সেটাকে অন্তর্ভুক্ত করতে পারে। তাই আমরা মনে করেছি যে 3 জনের কাছ থেকে আমরা 3 কমিটির কাছ থেকে আমরা নাম সংগ্রহ করব, মানে যাতে অন্যায়ভাবে কাউকে এই অপবাদ নিতে না হয়, আবার অপকর্ম করে কেউ যেন তালিকার থেকে ছাড় না পায়। সেই জন্য আমাদের এরকম 3 জনের কমিটি কারা কারা সেটা যে বললাম, প্রশাসনের মাধ্যমে আমরা করব, একটা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে একটা করব, এবং সিভিল সোসাইটির বিশিষ্ট লোকজনকে নিয়ে আমরা একটা করব তালিকা করার জন্য, যাতে আমরা ক্রস চেক করে
মানে আমরা নিশ্চিত হতে পারি, কারো প্রতি যেন অন্যায় না করা হয় এক কথায়। এবং আশা করি যে আগামী বছর 16ই ডিসেম্বরের পূর্বেই আমরা সেই কাজটাও করতে পারবো, মানে সম্পন্ন করে ফেলতে পারবো, আমরা আশাবাদী। আমরা আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা স্যারকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ আসিফ বিন আনোয়ার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্ট। স্যারের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, স্যার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে অনেক সংগঠন তরুণ প্রজন্মকে নিজেদের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করার চেষ্টা করছে, সেক্ষেত্রে স্যার আপনাদের পদক্ষেপ কী? স্যার আরেকটি প্রশ্ন, যে বর্তমান তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল, তো স্যার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আপনারা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে তথ্য প্রযুক্তিকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? ধন্যবাদ স্যার। বিকৃতির ইতিহাসটা খুব লম্বা, কারণ 29 বছর বঙ্গবন্ধু হত্যা করার পর যারা মুক্তিযুদ্ধের চেতনায় অন্তর থেকে বিশ্বাস করে না, তারা ক্ষমতায় ছিল। কাজে এই দীর্ঘ সময়ে ইতিহাসকে উলটপালট করা সহজ হয়েছে। আমরা এতদিনের যে সমস্ত আবর্জনা একদিনই শেষ করা যায় না, তো আমরা দ্রুততার সাথে শেষ করার এই আবর্জনার স্তূপের নিচ থেকে মিথ্যাটাকে বাদ দিয়ে সত্যটাকে বের করে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি অল্প দিনের মধ্যে আমরা এই করব। আর যেটা যে তথ্য প্রযুক্তি, এটা নিঃসন্দেহে অত্যন্ত সঠিক কথা। আমাদের যে সমস্ত, এটা ভাবি নাই, আমার এই প্রশ্নটা আমাকে আবার একটু চিন্তা করার জন্য একটা খোরাক জুগিয়ে দিল, ধন্যবাদ সেই জন্য। আমাদের এই মেধাবী এদেরকে তো আসলে এরা তো অনেক জ্ঞানী আমাদের চেয়ে, তাদের বর্তমান মেধা মানে প্রযুক্তির কারণেই অনেক বেশি। তবে এটাকে আমি কাজে লাগাবো, তার এই প্রশ্নটা যাতে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশের ব্যবস্থা করা হয়, আমাদের মন্ত্রণালয় আমরা দ্রুততার সাথে তার উদ্যোগ নেব। আমরা আবারও প্রশ্নে চলে যাব, আপনারা প্রশ্ন করেন। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো, নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু স্যার তারা আবেদন করেও এখনো কোনো ফল কার্যকর হয়নি। আপনাদের এর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে? পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে একমাত্র রাষ্ট্র যারা নাকি যারা নির্যাতিত হয়েছেন যুদ্ধের সময় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। পৃথিবীতে কিন্তু আর কেউ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় নাই, আমরাই প্রথম সেই বীরের জাতি যারা দিয়েছি। কাজে গত জুলাই মাস থেকে যত টাকা পাওনা সব টাকাই, তবে আমরা একটু বিলম্ব হচ্ছে এই জন্য যে আমরা আমাদের আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার হাত দিয়ে প্রতীকী স্বরূপ অন্তত 100 বা 50 জনকে দিয়ে এটা দুনিয়ার মধ্যে যাতে এটা প্রচার ঠিকমতো হয় যে দেশে এই কাজটা নতুন করেছে, সেই জন্য একটু অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নেওয়ার জন্য। সেই জন্য এখনও তারা পায়নি, কিন্তু তারা বাকি বকেয়া সহ এককালীন এগুলো পাবেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। একটি বিষয় জানতে চাইব যে বাংলাদেশে যারা আটকে পড়া পাকিস্তানি আছে, তা আমরা মানে দেখেছি যে স্বাধীনতা যুদ্ধের পর একবার চেষ্টা করা হয়েছিল যে তাদেরকে পাকিস্তানে ফিরে দেবার জন্য। তো এখন আটকে পড়া পাকিস্তানিদের নিয়ে বর্তমান সরকারের কোনো ভাবনা আছে কিনা? দেখেন, তারা নিজেরাই অপশন দিয়েছে যে আমরা বাংলাদেশে নাগরিকত্ব চাই না, আমরা আমাদের প্রিয় ভূমি পাকিস্তানে চলে যেতে চাই। আমাদের তো কোনো এখতিয়ার নাই তাদেরকে রাখার। তো পাকিস্তান কেন নিচ্ছে না, এখন এই গাদ্দারাই বলতে পারবে কেন তাদের সমর্থকদের, তাদের জন্য যারা এত কিছু করলো, মুক্তিযুদ্ধের হত্যা করলো, তাদের বাহিনীকে এই বর্বর হানাদার বাহিনীকে সহযোগিতা করলো, নিবে না কেন, এটা তো আমরা বুঝি না। কিন্তু এটা তাদের ফেরত নেওয়ার কথা ছিল, কারণ তারা অপশন দিয়েছে। এই ধরেন কিছুদিন আগে আমাদের যেটা সীমান্ত চুক্তি হয়েছে, হ্যাঁ, সীমান্ত চুক্তির কারণে অনেকে ভারতের অপশন দিয়েছে, কেউ বাংলাদেশের দিকে অপশন দিয়েছে, যে যার মতো আপনারা দেখছেন যে চলে যাচ্ছে, সেই রাষ্ট্র তাকে সেভাবে নিয়ে নিচ্ছে। যারা বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশ সরকার তাদের সাদরে নিয়ে যাচ্ছে, যা ভারতে যেতে চায়, এবং বিদায়ের মুহূর্তে কত ঘন পরিবেশ দেখতে হয়েছে। কাজে যারা নিজেকে বাংলাদেশের
নাগরিক ভাবে না, যারা নিজেদেরকে পাকিস্তানি ভাবে, নিজেরাই স্বেচ্ছায় বলেছে যে আমি পাকিস্তান, তো নিবে না কেন? এটা তো তাদের একটা অন্যায়, পাকিস্তানে তাদের গ্রহণ না করা অন্যায়, এবং এরা তো অন্যায় করেই অভ্যস্ত। এদের এই বর্বর দেশ সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। তাহলে এখন যারা মানে আছে আমাদের বাংলাদেশে পাকিস্তানি, তাদের আসলে ফিউচার, জেনেভা কনভেনশন অনুসারে আমরা তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতেছি, তবে এখন তাদের নিয়ে যাওয়াই তো এখন যতক্ষণ আছে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নিয়ে আছে মানবিক কারণে, আমরা কিন্তু তাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, তারা অনেক কাজকর্ম করেও খাচ্ছে, খেটে খাচ্ছে। আমরা কিন্তু এই দিক দিয়ে যতটুকু মানবিক এই দেখানো যায় বিবেচনায় বোধ থেকে, যদিও অনেকেই এর বিরোধিতা করে যে এটা ঠিক নয়, তাদেরকে এত ছাড় দেওয়া ঠিক হচ্ছে না, তারপরেও মানবতার কথা বিবেচনা করে অনেকটা ছাড় দিয়েই তো বাংলাদেশ চলছে তাদেরকে। স্বাধীনতার এত বছর পরও যেহেতু এই আটকে পড়া পাকিস্তানিদেরকে তারা নেবার কোনো পদক্ষেপ নিচ্ছে না, তো সামনের দিনগুলোতে কেউ আপনি মনে করেন যে তারা তাদের নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে বলে আপনি কি মনে করেন? ওদের সম্বন্ধে কোনো প্রেডিকশন করা, অর্থাৎ কোনো আগাম মন্তব্য করা তো খুব কঠিন, তবে নিয়ে যাওয়া উচিত, যত দ্রুত সম্ভব নেওয়াটা তাদের জন্য আমি মনে করি তাদের যে বিবেকবোধ থাকে, দায়িত্ববোধ থাকে, নিয়ে নেওয়া উচিত। যদি তারা না নিয়ে যায় তো জেনেভা কনভেনশন অনুযায়ী আমরা কি এভাবে করেই তাদেরকে বছরের পর বছর? এটা এককভাবে আমার কিছু এই মুহূর্তে বলার নেই, কারণ এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার, সরকারি সিদ্ধান্তের ব্যাপার। সরকার, আমি হয়তো একটা খুবই ক্ষুদ্র অংশ, কাজেই আমি কি হবে এটা আমি এই মুহূর্তে বলতে অপারগ। ধন্যবাদ মন্ত্রী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে, যাদের এত উৎসাহ, এই স্বাধীনতাকে যারা ধরে রাখবে, যারা স্বাধীনতার সুফল জাতির কাছে পৌঁছে দেবে, ঘরে ঘরে পৌঁছে দেবে, তাদের প্রতিও আমার ধন্যবাদ, এবং দর্শক মণ্ডলের প্রতিও আমার কৃতজ্ঞতা বোধ যারা এটা শুনছেন। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এমন কোনো কিছুই জাতি মেনে নেবে না। বীরের এই জাতি সব কিছু সময় মতো জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। ৭১ গণহত্যার দায় অস্বীকার করা যাবে না, যা সত্য তা একদিন বের হয়ে আসবেই। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।